আচ্ছা, খুব বেশিক্ষণ লেট করব না, যেহেতু আমাদের 1.5 ঘন্টার ক্লাস। তো আমরা গতদিন যেটা পড়েছিলাম, বিভিন্ন পরমাণুর মডেল এবং মডেলের নামগুলা করেছিলাম, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম নূর। আচ্ছা, আমরা দেখছিলাম সেটা হচ্ছে বিভিন্ন পরমাণুর মডেল এবং মডেলে যে বিভিন্ন নামগুলা এবং তাদের ভিত্তিগুলা দেখেছিলাম। তো চলে আসো, আমরা পরের টপিকসে চলে যাই। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা একটা করে পরমাণুর মডেল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো চলে আসো, যেটা আমরা দেখবো যে রাদারফোর্ডের পরমাণুর মডেল। আবারও বলি, আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল। তো রাদারফোর্ডের পরমাণুর মডেল যেটা, একটু বোঝার চেষ্টা করবা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা দেখো, তো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সাধারণত বলবিদ্যা, যেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ ঘূর্ণায়ন তত্ত্বের এর যে ভিত্তিটা ছিল, সেটা আমি আবারও বলে দিচ্ছি। নিউটনের মহাকর্ষ ঘূর্ণায়ন তত্ত্বের উপর, মহাকর্ষ ও ঘূর্ণায়ন তত্ত্বের উপর, ঘূর্ণায়ন তত্ত্বের উপর, এটা ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি। আচ্ছা, এভরিওয়ান মারে দিতে হবে, না হলে আবার পোলাপান বলবে ভাই ডাকেন নাই কেন আমাদেরকে। একটু দাঁড়াও, হ্যাঁ। আচ্ছা, এখন চলে আসো, রাদারফোর্ডের পরমাণু মডেল এটা ছিল, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম ছিল হচ্ছে সোলার সিস্টেম মডেল। আবারও বলতেছি, এই যে এটা একটু ভালো মতো পড়বা, যে এটার নাম কি ছিল? সোলার সিস্টেম মডেল, অথবা এটাকে নিউক্লিয়ার মডেল বলা হয়। নিউক্লিয়ার মডেল বলা হয়। নিউক্লিয়ার মডেল কেন বলা হচ্ছে? কারণ নিউক্লিয়ার মডেল বলা হয়েছিল, এই জায়গাটাতে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল। কি বলছিলাম? নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল। নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল। নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল। আবিষ্কার হয়েছিল। আচ্ছা, তো এইখানে আরো একটা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সাফল্যের মধ্যে একটা ছিল হচ্ছে, পরমাণু হচ্ছে যে বিদ্যুৎ নিরপেক্ষ। অর্থাৎ বিদ্যুৎ নিরপেক্ষ বলতে কি বলছে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান ছিল। এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যে সমান ছিল, এইটা আবারও বলতেছি, না না না, মাত্র শুরু হয়েছে, ক্লাস মাত্র শুরু হয়েছে। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যে সমান ছিল, এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান ছিল, এই সমানটা এই রাদারফোর্ডের পরমাণু মডেলেই আবিষ্কার হয়েছে। এই রাদারফোর্ডের পরমাণু মডেলের আরো অনেক কিছু ছিল, তার মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আবিষ্কার করেছে, মানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিল। তো চলে আসো, আমরা একটু চলে আসি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল, যারা যারা রসায়ন পড়োই নাই, কিছুই পড়ো নাই, তাদের জন্য আমার ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। রাদারফোর্ডের পরমাণু মডেল, আমি যেগুলা যেগুলা বলে দিচ্ছি সেগুলা পড়বা। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা খুব ধীরে সুস্থে পড়বো, যেহেতু অনেক আগে শুরু করছি আমরা। তো রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা ভালো করে পড়বা, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সে আগেই কি করছিল? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিল। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিল। বিচ্ছুরণ পরীক্ষা করেছিল। লেখা বোঝা না গেলেও বলবা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিল। ভাইয়া আলফা কণা কি? এই আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ভর কত? এর ভর হচ্ছে 4। আবারও বলতেছি, এর ভর কত? ভর হচ্ছে 4। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 2। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 2। খুব মনোযোগ দিয়ে বুঝবা। এবং এটা একটা ভারী মূল কণিকা। এটা একটা ভারী মূল কণিকা। যদি বলে আলফা কণার ইলেকট্রন সংখ্যা কত? এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। এটা খুব মনোযোগ দিয়ে পড়বা, যে আলফা কণার ইলেকট্রন সংখ্যা কত? এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। এখন চলে আসি, এই যে আলফা কণাটা, এই আলফা কণাটা পাওয়া যায় কোথা থেকে? এই আলফা কণাটা পাওয়া যায় হচ্ছে রেডিয়াম অথবা ইউরেনিয়াম জাতীয় যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে, যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে, রেডিয়াম অথবা ইউরেনিয়াম জাতীয় যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে, এই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে আলফা কণাটা পাওয়া যায় বা আলফা কণাটা বের হয়। এই তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা স্বতঃস্ফূর্তভাবে বের হয়। আলফা কণা স্বতঃস্ফূর্তভাবে বের হয়। স্বতঃস্ফূর্তভাবে বের হয়। আবারও বলতেছি, যে যারা যারা ক্লাস করবা না, এরা পরে পস্তাবা।
আচ্ছা, এখন চলে আসি এই আলফা কণাটা কেন ব্যবহার করা হয়েছিল। আমি আমি খুবই মনোযোগ দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি, তুমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। কি হলো? দেখো, এই আলফা কণাটা কেন ব্যবহার করা হয়েছিল, মনোযোগ দিবা, ঠিক আছে? আলফা কণাটা কেন ব্যবহার করা হয়েছিল এইটা একদম খুবই ভালো মতো পড়বা। কেন ব্যবহার করা হয়েছিল? আলফা কণাটা ব্যবহার করা হয়েছিল এর গতির কারণে। আলফা কণার কিসের কারণে ভাইয়া? গতির কারণে। আলফা কণার কার কারণে? গতির কারণে। কেন গতির কারণে ব্যবহার করা হয়েছিল কথাগুলো বুঝবা। গতিটা অনেক বেশি, তার মানে সামনে যদি কোনো বাধা বিপত্তি আসে তাকে কেউ আটকাইতে পারবে না। এর গতি ছিল 1 × 10⁻⁷ মিটার/সেকেন্ড থেকে তোমার হচ্ছে 2.5 × 10⁻⁷ মিটার/সেকেন্ড পর্যন্ত। সো এই জিনিসটা আবারও বলতেছি, এই যে গতির যে ব্যাপারটা, গতিটা ভালো মতো পড়ে নিবা, গতিটা ভালো মতো পড়বা, গতির ভ্যালুটা ভালো মতো পড়তে হবে। যে আলফা কণার গতি কত ছিল? আলফা কণার গতি ছিল 1.7 × 10⁻⁷ মিটার/সেকেন্ড থেকে 2.5 × 10⁻⁷ মিটার/সেকেন্ড পর্যন্ত। কথা বুঝতে পারছো সবাই? একবার গতিটা বলে দেই আমরা, যে গতির কারণে কেন ব্যবহার করা হয়েছিল আলফা কণাটা। আলফা কণাটা ব্যবহার করা হয়েছিল হচ্ছে তার গতির কারণে। এই যে আলফা কণাটার যে ইনফরমেশনগুলো বুঝবা, এই আলফা কণাটার যে তোমার হচ্ছে ভর, এই আলফা কণার ভর, এই আলফা কণার ভর হচ্ছে, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের প্রায় 7000 গুণ বেশি। ইলেকট্রনের ভরের, ভাই ফ্রি ক্লাস এভাবে কেউ করাবে না, আমি তোমাকে ফ্রি ক্যান পেইড ক্লাসই করাবে না। 7000 গুণ ভারী। আমি আবারও বলতেছি, যা আসবে পরীক্ষায় আমরা তাই করব। আচ্ছা চলে আসো, 7000 গুণ ভারী। এই আলফা কণার জন্য এই যে আলফা কণা যে পরীক্ষাটা করছিল, এই পরীক্ষায় হচ্ছে, এই পরীক্ষার সহযোগী ছিল হচ্ছে মার্সডেন ও গাইগার। এই পরীক্ষার সহযোগী ছিল কি? সহযোগী ছিল হচ্ছে মার্সডেন, মার্সডেন এবং গাইগার। মার্সডেন এবং গাইগার। আবারও বলতেছি, এই আলফা কণা সহযোগী কে ছিল? এই আলফা কণা পরীক্ষার যে সহযোগী ছিল, সেই সহযোগী ছিল হচ্ছে মার্সডেন ও গাইগার। এইগুলার আরেকটা ইনস্ট্রুমেন্ট ছিল, এই ইনস্ট্রুমেন্ট ছিল হচ্ছে সোনার পাত ব্যবহার করা হয়েছিল। এখানে ব্যবহার কি করা হয়েছিল? সোনার পাত ব্যবহার করা হয়েছিল। সোনার পাত কেন ব্যবহার করা হয়েছিল? কারণ সোনা সাধারণত কারোর সাথে রিয়াকশন করে না। সোনা হচ্ছে মূল্যবান ধাতু হওয়ায় কারোর সাথে রিয়াকশন করবে না। সোনা যেহেতু কারোর সাথে রিয়াকশন করে না, এই জন্যই এখানে এটা ব্যবহার করা হয়েছিল। এখন আসি, সোনার পাতের পুরুত্ব কত ছিল কথাগুলো বুঝবা। সোনার পাতের পুরুত্ব ছিল 0.12340 এত সেন্টিমিটার। এটা হচ্ছে এত সেন্টিমিটার ছিল, গুহ স্যারের বই অন্য দেয়া আছে। তাহলে এটা কত আসবে? 4 × 10⁻⁷ মিটার। সবগুলা পড়বা। তারপরে পড়বা হচ্ছে 40,000 ন্যানোমিটার, 40 মাইক্রোমিটার। আরেকটা হচ্ছে অ্যাংস্ট্রম, হচ্ছে 4,00,000 অ্যাংস্ট্রম। তাহলে তোমার এখানে প্রত্যেকটাই পড়তে হবে। যে আলফা কণার পুরুত্বটা শুধুমাত্র যে তুমি সেন্টিমিটারে পড়বা সেটা না, এখানে প্রত্যেকটাই মিটারে পড়তে হবে, ন্যানোমিটারে পড়তে হবে, মাইক্রোমিটারে পড়তে হবে, অ্যাংস্ট্রমে পড়তে হবে। দ্যাট মিনস তোমাকে প্রত্যেকটাই এখানে পুরুত্বটা পড়তে হবে। এরপরে চলে আসো, এখানে জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়েছিল। জিঙ্ক সালফাইডের পর্দা, এটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। সৃষ্টিকারী পদার্থ। এই অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ কি? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ হচ্ছে এরা, এরা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে এবং দৃশ্যমান আলো পরিসরে বিকিরণ করে। আলো শোষণ করে এবং দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে, এবং দৃশ্যমান আলোর পরিসরে, দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে, আলোর পরিসরে বিকিরণ করে, পরিসরে বিকিরণ করে, বিকিরণ করে। এখন চলে আসি, ভাইয়া জিঙ্ক সালফাইড পর্দা কেন ব্যবহার করা হয়েছিল? এইটা কেন ব্যবহার করা হয়েছিল? কেন ব্যবহার করা হয়েছিল? এবং এটা এমসিকিউতে আসে। আবারও বলি, এটা হচ্ছে ম্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, এটা ম্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ম্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে জিঙ্ক সালফাইড পর্দা কেন ব্যবহার করা হয়েছিল? তাহলে বলবো জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয়েছিল কারণ
দাঁড়াও একটু দাঁড়াও, আমার এটা একটু স্লো তো কাজ করে, তো একটু স্লো কাজ করে। হ্যাঁ, তো দেখো জিঙ্ক সালফাইড পর্দা কেন ব্যবহার করা হয়েছিল, লেখো আলফা কণার দিক বোঝার জন্য। লিখো আলফা কণার দিক বোঝার জন্য কেন ব্যবহার করা হয়েছিল, লিখবা আলফা কণার দিক বোঝার জন্য। আলফা কণার দিক বোঝার জন্য, বোঝার জন্য। ভাইয়া অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ আর কারা? অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ হচ্ছে, কথাগুলো বুঝবা, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ হচ্ছে গ্রুপ 2 এর সালফাইড, গ্রুপ 2 এর সালফাইড, সালফাইড। যারা গ্রুপ 2 এর সালফাইড আছে, এরা জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়েছিল। গ্রুপ 2 এর সালফাইড যারা যারা আছে এরা হচ্ছে সাধারণত অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এছাড়া আরো কি আছে, বেরিয়াম প্লাটিনো সায়ানেট। আবারও বলি, এরপরে কারা আছে, বেরিয়াম প্লাটিনো সায়ানেট। এই বেরিয়াম প্লাটিনো সায়ানেট এরাও হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তাহলে গ্রুপ 2 এর সালফাইড অথবা বেরিয়াম প্লাটিনো সায়ানেট, বেরিয়াম প্লাটিনো সায়ানেট, প্লাটিনো সায়ানেট, সায়ানেট এটাও হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তাকে আমার কি কথা বোঝা যাচ্ছে? তাহলে কোনগুলো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ ভাইয়া বুঝতে পারছো? সবাই একবার বলি, এই পড়া বোঝা যাচ্ছে? সবাই চলে যাচ্ছ, পড়া কি বোঝা যায়? বোঝা যায় পড়া? পড়া কি বোঝা যাচ্ছে? এই বাচ্চারা, বোঝা যায়? কমেন্টে জানাও। ম্যাটের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যে ম্যাটের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এই যে যে জিঙ্ক সালফাইড পর্দা কেন ব্যবহার করা হয়েছিল। জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয়েছিল তোমার হচ্ছে আলফা কণার দিক বোঝার জন্য। 3 জন ক্লাস করলে মন চায় ক্লাস নিতে? তোমরাই বলো, অ্যাজ এ টিচার মনটা চাইবে ক্লাস নিতে? আচ্ছা, সবাই বললা যে ভাইয়া ক্লাস করব। ওই দিন প্রায় 25টার মতো কমেন্ট আসছিল। 25 জন থাকলেও তো মনে হইতো যে না ঠিক আছে, একটা মানে ভাইব ক্রিয়েট হচ্ছে। হুম, একটা ভাইব ক্রিয়েট হচ্ছে যে না, মানে লেভেল আপ ক্লাস হচ্ছে। যাই হোক, তোমরা হয়তো অনেকেই পেইড কোর্স কিনেছো, কিন্তু আবারও বলি, পেইড কোর্সে এগুলা জিনিস পাবা না। তুমি আমার ইউটিউবেও এই কথাটা ছড়াই দাও, তুমি আমাকে ছড়াই দাও, তুমি আমাকে যা ইচ্ছা তাই ভাবো, পেইড কোর্সে এত কিছু করাবে না, আমি লিখে দিলাম। যাই হোক, চলে আসো। তো এখন যেটা হয় যে দেখা যায় যে আলফা কণা যখন বিচ্ছুরণ পরীক্ষা হয়, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় দেখা যায় যে 1000-এর মধ্যে, সরি, 20,000-এর মধ্যে একটা আলফা কণা, 20,000-এর মধ্যে একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। একটা আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, বিপরীত দিকে ফিরে আসে, বিপরীত দিকে ফিরে আসে, বিপরীত দিকে ফিরে আসে, ফিরে আসে। তাহলে বোঝার চেষ্টা করবা, তাহলে বিপরীত দিকে ফিরে আসে। যদি আমি এখানে কোশ্চিন দেই যে 1 লক্ষের আলফা কণা, এখানে কোশ্চিন যদি দেই এরকম, 1 লক্ষের মধ্যে কতটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসবে, এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন ছিল। বিপরীত দিকে ফিরে আসবে, বিপরীত দিকে ফিরে আসবে। তাহলে আমার এটা পেইড ব্যাচ নামানোই ভালো ছিল। আচ্ছা, তো দেখো 20,000-এর মধ্যে যদি একটা আলফা কণা ফিরে আসে, তাহলে 1 লক্ষের মধ্যে কয়টা আলফা কণা ফিরে আসবে? সবাই বলো দেখি, 20,000-এর মধ্যে একটা আলফা কণা, 20,000-এ কয়টা আছে? একটা। তাহলে 1 লক্ষের মধ্যে কয়টা আসবে? 1 লক্ষের মধ্যে আসবে 5টা। শেষ। 1 লক্ষের মধ্যে আসবে হচ্ছে 5টা আলফা কণা ফিরে আসবে। এটা হচ্ছে জেইউ এর একটা কোশ্চিন ছিল, এটা জেইউ এর একটা কোশ্চিন ছিল। কথা বুঝছো? তাহলে 1 লক্ষের মধ্যে কয়টা আলফা কণা ফিরে আসবে সবাই বলো। 1 লক্ষের মধ্যে আলফা কণা ফিরে আসবে। আচ্ছা, এখন আসি যে আলফা কণা কেন ফিরে আসবে। আলফা কণা কেন ফিরে আসে, এই কেনর মানেটা আসি যে আলফা কণা কেন ফিরে আসে। আলফা কণা ফিরে আসে কেন? আলফা কণা ফিরে আসে কেন? কারণ দেখা যায় যে আলফা কণা ধনাত্মক, এটাও এমসিকিউতে আসে, আলফা কণা ধনাত্মক প্লাস নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসও ধনাত্মক। এই যে নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জে চার্জিত, এইখান থেকে পরীক্ষা হয়। নিউক্লিয়াসও ধনাত্মক, দুইটা ধনাত্মক কি করবে পরস্পরকে, এরা কি করবে পরস্পরকে বিকর্ষণ করবে, এই জন্য আলফা কণা ফিরে আসে।
এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ করার কারণেই আলফা কণা ফিরে আসবে, আলফা কণা ফিরে আসবে। প্রশ্নগুলা বুঝবা, আলফা কণা ফিরে আসবে। আচ্ছা, ডান, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? আলফা কণা ফিরে আসবে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এইখান থেকে যে আলফা কণাটা আমরা পেয়েছি, আলফা কণাটা আমরা পেয়েছি, খুব ভালো কথা। তো আমাদের এই জায়গাটাতে কিছু কিছু জিনিস আসতে হবে, যে বিবৃতিতে আসতে হবে। তো দেখা যায় যে পরমাণুর যে অধিকাংশ স্থানটা ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানটা ফাঁকা, আমরা এখান থেকেই বুঝতে পারি। আমরা কি বুঝতে পারতেছি ব্যাপারটা? পরমাণুর অধিকাংশ স্থানটাই ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানটাই কি, অধিকাংশ স্থান ফাঁকা। এটা আমরা বুঝতে পারি যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে, যে পরমাণুর অধিকাংশ স্থানটা ফাঁকা, মাঝখানে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কোথায় থাকে হচ্ছে, কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে কি, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস সম্পর্কে পড়তে হবে, কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কি কি পড়বা? এই নিউক্লিয়াসে তোমার হচ্ছে কি কি থাকে, এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এই প্রোটন প্লাস নিউট্রন যে বলের কারণে অ্যাটাচ হয়ে থাকে, এই প্রোটন প্লাস নিউট্রন যে বলের কারণে অ্যাটাচ হয়ে থাকে, কথাগুলো বুঝবা। এই প্রোটন প্লাস নিউট্রন যে বলের জন্য অ্যাটাচ হয়ে থাকে, যে বলের কারণে, যে বল দ্বারা অ্যাটাচ হয়ে থাকে, যে বল দ্বারা অ্যাটাচ হয়ে থাকে, সেই বলের নাম হচ্ছে নিউক্লিয়ার শক্তি। যে বল বা যে ফোর্সের কারণে বা যে এনার্জির কারণে অ্যাটাচ হয়ে থাকে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার এনার্জি অথবা নিউক্লিয়ার শক্তি, ঠিক আছে? এই নিউক্লিয়ার শক্তির মাধ্যমে, এটা এক ধরনের শক্তি, বলের কারণে অ্যাটাচ হয়ে থাকে, সেটাকে বলবো আমরা নিউক্লিয়ার শক্তি। আচ্ছা, তো এখন চলে আসি এই যে পরমাণুর যে আকারটা, পরমাণুর যে আকারটা, সেটা দেখা যায় যে পরমাণুর আকারটা নিউক্লিয়াসের থেকে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। তো এই নিউক্লিয়াসটা অনেক ছোট, ঠিক আছে? এই নিউক্লিয়াসের ব্যাস পড়বা, এই যে নিউক্লিয়াসটার, এটার ব্যাস পড়ে নিবা। এর ব্যাস হচ্ছে, তোমরা ক্লাস না করলে আমার খুবই খারাপ লাগবে, আমি সত্যি আর ক্লাস নিব না। যদি এরকম ক্লাস না করে আমি ক্লাস নিব কেন? নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে কত বলো দেখি? 1 ইন্টু 10⁻⁻14 থেকে 14 মিটার থেকে 1 ইন্টু 10⁻⁻15 মিটার পর্যন্ত। এইটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। আবারও বলতেছি, নিউক্লিয়াসের ব্যাসটা ভালো মতো পড়বা, যে 1 ইন্টু 10⁻⁻14 থেকে 1 ইন্টু 10⁻⁻15 পর্যন্ত। এটা হচ্ছে মিটারে, সেন্টিমিটারে পড়তে পারো, ন্যানোমিটারেও পড়তে পারো, ঠিক আছে? এই যে নিউক্লিয়াসের ব্যাসটা, এই নিউক্লিয়াসের ব্যাসটা পড়ে নিবা। আচ্ছা, সো এরপরে চলে আসি আমরা মোটামুটিভাবে, তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলটা মোটামুটিভাবে পড়েছি। রাদারফোর্ডের পরমাণু মডেলটার মোটামুটিভাবে পড়েছি। এই জায়গাটাতে কয়েকটা জিনিস আমি একটু বলবো। এই রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমার যেই জিনিসটা আমরা একটু দেখবো, যে এই জায়গাটাতে তোমার ইলেকট্রনটা যে কক্ষপথে থাকে, আবারও বলতেছি যে ইলেকট্রন যে কক্ষপথে থাকে, ইলেকট্রন কক্ষপথে থাকে, এই ইলেকট্রন কক্ষপথে থাকার যে ব্যাপারটা, কথাগুলো বুঝবা। যে ইলেকট্রন মনে করো কক্ষপথে আছে, এই ইলেকট্রন কক্ষপথে আছে, এইটার যে কেন্দ্রমুখী বল, এইটা পড়বা, যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। তাহলে এইটার কেন্দ্রমুখী বল কি? এটার কেন্দ্রমুখী বল হচ্ছে, কেন্দ্রমুখী বল হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর এইটা হচ্ছে কেন্দ্রমুখী বল বলতে কেন্দ্রের দিকে যে কাজটা কাজ করতেছে। আর কেন্দ্র বিমুখী বল যেটা, এটা হচ্ছে বিমুখী বল, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যদি তোমাকে বিমুখী বল, যদি তোমাকে বলে যে কেন্দ্র বিমুখী বল কোনটা, কেন্দ্র বিমুখী বল হচ্ছে, কেন্দ্র বিমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে তোমাকে যদি বলে যে কেন্দ্রমুখী বল কোনটা বা কেন্দ্রমুখী বলের সমীকরণ কোনটা, কেন্দ্রমুখী বলের সমীকরণ হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে জেড কেন কাজ করতেছে? কারণ এই যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটার মধ্যে, যদি কেন্দ্রটার মধ্যে অবশ্যই এখানে কি আছে, প্রোটন সংখ্যা আছে, তাই না? আর এইখানে প্রোটন সংখ্যা সমান সংখ্যক কি থাকে বলো দেখি? নিউট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যা থাকে। তো এইটা পড়বা হচ্ছে কেন্দ্রমুখী বল। আবারও বলে দিচ্ছি, কেন্দ্রমুখী বল যদি বলে তোমাকে যে কেন্দ্রমুখী বলের সমীকরণ কোনটা, তাহলে বলবা জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। যদি বলে কেন্দ্র বিমুখী বলের সমীকরণ কোনটা, বলবা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই যে দেখা যায় যে এই বল দুইটা সমান হয়, এই যে এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান হয়, এই জন্য এই কক্ষপথ থেকে ইলেকট্রনটা ছিটকে পড়ে না বা সরে যায় না। তাহলে এখানে কি পড়বা, যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু, আচ্ছা কেন্দ্রমুখী বল লিখে দেই, কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল।
তাহলে এই যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান হওয়ার কারণেই ইলেকট্রনটা এক্স্যাক্টলি তার কক্ষপথেই ঘুরতে থাকে, এক্স্যাক্টলি তার কক্ষপথেই ঘুরতে থাকে। কথা বুঝতে পারছো? কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বলটা কি থাকে বলো দেখি, সমান থাকে বলে এক্স্যাক্টলি এই তোমার হচ্ছে এরা ঘুরতে থাকে। তাহলে কেন্দ্রমুখী বলের সমীকরণ পারবা, কেন্দ্র বিমুখী বলের সমীকরণ আমরা পারবো। এরপরে চলে আসি, এর সীমাবদ্ধতা কিছু কিছু ছিল, সীমাবদ্ধতাগুলোতে আমরা আসবো। চলে আসি, আমরা চলে যাব বোরের পরমাণু মডেল। আচ্ছা, সীমাবদ্ধতা আমরা যাব যে বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো আছে, এগুলো সীমাবদ্ধতা মনে হয় দেয় নাই। আচ্ছা, সীমাবদ্ধতাগুলো আমি করে দিচ্ছি, আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়াও। তো চলে আসো, এর সীমাবদ্ধতাগুলোতে একটু পড়ালেখা করে ফেলি যে সীমাবদ্ধতা কি জিনিস, এর সীমাবদ্ধতা। আচ্ছা, এর সীমাবদ্ধতা, এই যে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা ছিল, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটার অনেক কিছুই সীমাবদ্ধতা ছিল, তার মধ্যে সে বর্ণালী ব্যাখ্যা দেয় নাই, বর্ণালী ব্যাখ্যা দেয় নাই, ব্যাখ্যা দেয় নাই। তাহলে বর্ণালী ব্যাখ্যা দেয় নাই। তারপরে এর সীমাবদ্ধতা ছিল অরবিটালের ব্যাখ্যা দেয় নাই, অরবিটালের ব্যাখ্যা দেয় নাই, অরবিটালের ব্যাখ্যা দেয় নাই, অরবিটালের ব্যাখ্যা দেয় নাই, ব্যাখ্যা দেয়নি। তারপরে হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বক তত্ত্ব অনুসারে তার পুরাটাই যে সৌরজগতের সাথে তুলনা করছিল, এটা একদমই ভুয়া ছিল, এটা হয় নাই, ঠিক আছে। তারপরে তরঙ্গ ধর্মের ব্যাখ্যা দেয় নাই, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। তরঙ্গ ধর্মের ব্যাখ্যা দেয় নাই, তরঙ্গ ধর্মের ব্যাখ্যা দেননি। এরপরে হচ্ছে কক্ষপথের আকার আকৃতির ব্যাখ্যা দেন নাই, কক্ষপথের আকার আকৃতির ব্যাখ্যা দেয় নাই, আকার আকৃতির ব্যাখ্যা দেয় নাই, আকৃতির ব্যাখ্যা দেননি। আচ্ছা, এই তো মোটামুটি এই জিনিসগুলো, অরবিটালের ধারণা দেয় নাই। আর যে উনি যে সৌরজগতের সাথে তুলনা করছিল সেটা কে ভুল প্রমাণিত করছে? সৌরজগতের সাথে যে তুলনা করছিল, এই সৌরজগতের সাথে যে তুলনা করছে, জগতের সাথে তুলনা, এই তুলনাটার ভুল প্রমাণিত হয়েছে, এটা ভুল প্রমাণিত করছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে সেটা ভুল প্রমাণিত হয়েছে, ম্যাক্সওয়েল। তাহলে এই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী, যদি বলে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী সৌরজগতের সাথে যে তুলনা করছিল সেটা যে ভুল প্রমাণিত হয়েছে, কার তত্ত্ব অনুযায়ী? বলবো হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো ছিল হচ্ছে মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসি বোরের পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেলটা কত সালে আবিষ্কার হয়েছিল? আবারও মনে রাখো, এই বোর পরমাণু মডেল একমাত্র মডেল যেটা হচ্ছে আমার 2D মডেল। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে নিচের কোনটি 2D মডেল। তাহলে বোর পরমাণু মডেলটা একমাত্র আমার কি মডেল ভাইয়া? বোর পরমাণু মডেলটাই আমার হচ্ছে 2D মডেল। খুব মনোযোগ দিয়ে বুঝবা। এই যে বোর পরমাণু মডেলের ভিত্তি ছিল, বোর পরমাণু মডেলের ভিত্তি ছিল হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এর ভিত্তি কি ছিল? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এই বোর পরমাণু মডেলকে অনেক সময় হাইড্রোজেন পরমাণু মডেলও বলা হয়ে থাকে, হাইড্রোজেন পরমাণু মডেলও বলা হয়ে থাকে। এই বোর পরমাণু মডেলের প্রস্তাবনা ছিল হচ্ছে 3টা। এর প্রস্তাবনা ছিল হচ্ছে 3টা। বোর পরমাণু মডেলের প্রস্তাবনা কয়টা ছিল সবাই একবার করে বলি? বোর পরমাণু মডেলের প্রস্তাবনা ছিল হচ্ছে 3টা। শক্তি স্তর বিষয়ক, কক্ষপথে বৃত্তাকার, এই যে কক্ষপথের প্রথম আকার যেটা, কক্ষপথ যে বৃত্তাকার, এই বৃত্তাকার কক্ষপথের ধারণা প্রথম দিয়েছিল হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। এবং এই কক্ষপথগুলোকে সে প্রকাশ করছিল কে হচ্ছে যখন 1, কে এল 2 এম 3, এইভাবে সে প্রকাশ করছিল। এই যে বৃত্তাকার কক্ষপথগুলো, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয়েছিল হচ্ছে শেল বা প্রধান কক্ষপথ। এটাকে বলা হয়েছিল প্রধান কক্ষপথ। এটার আরো একটা নাম হচ্ছে শেল, এটার আরো একটা নাম হচ্ছে অরবিট। তাহলে আরো একটা নাম কি বলো দেখি? অরবিট। এবং এই যে বৃত্তাকার কক্ষপথগুলো ছিল, এই কতগুলো বৃত্তাকার কক্ষপথ যে ছিল, এইগুলাকে সাধারণত আমরা এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এন এর মান যখন 1, তখন কে শেল, এই যে এইটা, এই যে মান, এটা হচ্ছে এন এর ভ্যালু, এটা হচ্ছে এন এর ভ্যালু, এটা কার ভ্যালু? এন এর ভ্যালু। তাহলে এন এর ভ্যালু যখন, আবারও বলতেছি, প্রধান কক্ষপথের নাম হচ্ছে অরবিট, শেল, প্রধান কক্ষপথ, অথবা আইজেন ভ্যালুও বলা যায়।
এই যে বৃত্তাকার কক্ষপথগুলা ছিল, বৃত্তাকার কক্ষপথগুলার প্রথম ধারণা দিয়েছিল বিজ্ঞানী নিলস বোর। এখন আসি, এন এর মান যখন 1 তখন কে শেল, এন এর মান যখন 2 তখন এল শেল, এন এর মান যখন 3 তখন এম শেলের মধ্যে অবস্থান করে। কথাগুলো বুঝবা, কোন শেলের মধ্যে অবস্থান করে? এন শেলের মধ্যে অবস্থান করে। আচ্ছা, এরপরে চলে আসি কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা দিয়েছিল। এই যে কৌণিক ভরবেগ যেটা এম ভি আর, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটা ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। কি ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক। ভাইয়া এই প্লাঙ্কের ধ্রুবকটার মান মুখস্থ করতে হবে। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এনএইচ ভাগ টয়েস পাই, আবারও বলতেছি এনএইচ ভাগ টয়েস পাই। তাহলে বোঝার চেষ্টা করবা, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের যে যে ঘুরতেছে, ইলেকট্রন যে কক্ষপথটাতে ঘুরতেছে এর বেগ হচ্ছে ভি, ইলেকট্রন যে কক্ষপথটাতে ঘুরতেছে এর বেগ হচ্ছে কত বলো দেখি? এর বেগ হচ্ছে ভি। আর আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথটাতে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কি বলো দেখি? আর। এখন চলে আসি, তাহলে এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ ভাগ টয়েস পাই। তাহলে যদি বলে যে তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, যদি তোমাকে এখানে কোশ্চিন বলে যে তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগ কত, তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, তাহলে তুমি এখানে কি বলবা? এম ভি আর ইজ ইকুয়াল টু 3h ডিভাইডেড বাই টয়েস পাই, 3h ডিভাইডেড বাই টয়েস পাই। আবার যদি তোমাকে এখানে কোশ্চিন বলে যে চতুর্থ কক্ষপথের কৌণিক ভরবেগ কত, চতুর্থ কক্ষপথের কৌণিক ভরবেগ কত, দেখো প্রশ্ন খুবই সহজ হয়, কক্ষপথের কৌণিক ভরবেগ কত, এগুলা 9-10 এর প্রশ্ন, কৌণিক ভরবেগ কত, কিন্তু এই জায়গায় একটা সবাই ভুল করো, কৌণিক ভরবেগ কত। তাহলে দেখো চতুর্থ কক্ষপথে, তাহলে এম ভি আর ইজ ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই টয়েস পাই, এই জায়গাটাতে তোমরা ভুল করো, এই জায়গায় 2 পাই থাকে, এখানে হচ্ছে 2 থাকে, তাহলে এম ভি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2h, এইটা থাকে। ঠিক আছে, তাহলে যদি তোমাকে এইভাবে বলে যে চতুর্থ কক্ষপথের কৌণিক ভরবেগ কত, তোমাকে অবশ্যই এইটা দেখতে হবে যে এম ভি আর ইকুয়াল টু কাটাকাটি যায় কিনা, 2h ডিভাইডেড বাই পাই হবে, 2h ডিভাইডেড বাই পাই। এই যে তুমি যে এইভাবে 2h ডিভাইডেড বাই পাই, এরকমও থাকতে পারে, অনেক সময় এরকম থাকে যে এম ভি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু হচ্ছে h বাই পাই, এরকমও থাকতে পারে। দ্যাট মিনস কোশ্চিনের প্যাটার্নটা বা তোমাকে অপশনের প্যাটার্নটা বুঝতে হবে যে অপশনটা কি চেয়েছে বা অপশনটা কি বলেছে, কথা বুঝতে পারছো? তাহলে এইখান থেকে আমরা কৌণিক ভরবেগের সূত্র পাইছি। এরপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তৃতীয় যেটা স্বীকার্য, সেটা বলছে যে শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ, শক্তির বিকিরণ, শক্তি শোষণ অথবা বিকিরণ করতে পারে, সেটা হচ্ছে ডেল ই, ডেল ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, নিউ ইজ ইকুয়াল টু এইচ এফ অথবা এইচ নিউ বার। আমরা আসবো যে এইচ নিউ, আমরা একটু চলে আসি যে ই ইকুয়াল টু কত, এইচ নিউ। এখন চলে আসি যে আমরা বিকিরিত শক্তির পরিমাণটা আমরা একটু দেখব যে বিকিরিত শক্তির পরিমাণ কত, বিকিরিত শক্তির পরিমাণ ই ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, নিউ ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে হচ্ছে এইচ সি আবার 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু নিউ বার, তাহলে এইচ সি নিউ বার। এখন বোঝার চেষ্টা করবা, এখানে প্রত্যেকটা সমীকরণই সঠিক, এখানে যেগুলা যেগুলা সমীকরণ লিখছি প্রত্যেকটা সমীকরণই সঠিক। এখন চলে আসো এই জায়গাগুলোতে তোমার একটু কোশ্চিন আসে। দেখো এখানে যেহেতু আমরা দেখতেছি ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, তাহলে এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি? ই ইজ, যেহেতু এইটা হচ্ছে কি বলো দেখি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু হচ্ছে নিউ। তার মানে ই যদি বাড়ে, যদি ই বাড়ে তাহলে নিউ কি হবে? বাড়বে। ই বাড়লে নিউ বাড়বে, আর যদি ই কমে তাহলে কম্পাঙ্ক কি? নিউ কমবে বা ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। আবার চলে আসি, ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে সি আর এইচ দুইটাই তো কনস্ট্যান্ট, তাহলে কি আসে এখান থেকে? ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, তার মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তার মানে ই যদি বাড়ে ল্যামডা হচ্ছে কমবে, আবার যদি দেখো ই যদি কমে ল্যামডা কি হবে? বাড়বে, ই যদি কমে ল্যামডা বাড়বে। সো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, ই কমলে ল্যামডা বাড়বে। আবার দেখো আমরা এই সূত্রটাও পাচ্ছি, ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি নিউ বার, এইচ সি নিউ বার, তার মানে দেখো এই দুইটা কনস্ট্যান্ট হইলে এই জায়গা থেকে তুমি কি পাচ্ছ? ই ইজ প্রপোর্শনাল টু হচ্ছে নিউ বার,
মানে এটা তরঙ্গ সংখ্যা। নিউ বার কি বলো দেখি? তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। আর এটা কি কম্পাঙ্ক? আচ্ছা, এখন চলে আসি, কথাগুলা বুঝবা, ঠিক আছে। কথাগুলো না বুঝলে কিন্তু তুমি আলটিমেটলি এই জিনিসগুলো পারবা না। এই জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন চলে আসি, তাহলে এখন বোঝার চেষ্টা করো। তাহলে এই জায়গাটা থেকে কি পাচ্ছ? এই জায়গাটা থেকে তুমি কি পাচ্ছ? ই যদি বাড়ে, নিউ বারও কি হবে? বাড়বে। ই যদি কমে, ই যদি কমে, নিউ বারও কি হয়ে যাবে? কমে যাবে। আচ্ছা, এখন চলে আসি, আবার দেখো আমরা কি জানি, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। নিউ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। তার মানে এই সমীকরণটা থেকে আমরা এটা জানি, নিউ বাড়তো না, সরি, নিউ সি বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে নিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে কম্পাঙ্ক, মানে ল্যামডা যদি বাড়ে কম্পাঙ্ক কি হবে? কমবে। কম্পাঙ্ক কি হবে? কমবে। তা ল্যামডা যদি কমে কম্পাঙ্ক কি হবে? বাড়বে। এই তো, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে, এবং এগুলো বেসিক জিনিস, আবারও বলতেছি এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে। এখন চলে আসো, বেসিক জিনিস আমরা পড়ছি, এরপরে চলে আসো যে ভাইয়া এই যে তুমি ইকুয়াল টু এইচ নিউ পড়তেছো, ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে একটা তরঙ্গের জন্য। যদি দুইটা তরঙ্গ বা দুইটা ইলেকট্রনের জন্য শক্তি বিকিরণ বলে, যদি দুইটা ইলেকট্রনের জন্য এনার্জি বা কোনো কিছু বলে, আবারও বলতেছি যদি দুটি ইলেকট্রনের জন্য বলে, দুইটি ইলেকট্রনের জন্য তুলনা করতে বলে, তাহলে কি হবে? এটার দুইটা হবে, E1 ডিভাইডেড বাই E2 ইজ ইকুয়াল টু নিউ 1 ডিভাইডেড বাই নিউ 2 ইজ ইকুয়াল টু নিউ বার 1 ডিভাইডেড বাই নিউ বার 2 ইজ ইকুয়াল টু ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1। কথা বুঝো? এটা কিন্তু দুইটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বা দুইটা ইলেকট্রনের কম্পাঙ্ক, দুইটা ইলেকট্রনের যদি এনার্জি, বিভিন্ন কক্ষপথে যদি এনার্জি, এই সব নিয়ে আলোচনা করতে বলে, সেই ক্ষেত্রে সূত্র এটা হবে। দুইটার জন্য যদি তুলনা করতে বলে, আবারও মনে রাখবা, দুইটার জন্য যদি তুলনা করতে বলে বা একের অধিক কোনো কিছুর জন্য যদি তুলনা করতে বলে, সেই ক্ষেত্রে তুমি কি বলবা? এই দুইটা হচ্ছে তুলনা করে দিবা, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? দুইটা ইলেকট্রনের শোষণ বা বিকিরণ, আবারও বলতেছি, ইলেকট্রনের যে শক্তির শোষণ বা বিকিরণ নিয়ে যখন আলোচনা হচ্ছে, শোষণ বা বিকিরণ যখন দুইটা ইলেকট্রনের জন্য তুলনা করতে বলবে, দুইটা ইলেকট্রনের জন্য যদি তুলনা করতে বলে, সেই এনার্জি, ফ্রিকোয়েন্সি বলো আর তরঙ্গ সংখ্যা বলো বা ওয়েভ লেন্থ বলো, যখন এই সবগুলার জন্য তুলনা করতে বলবে, সেই তুলনাটা করবা হচ্ছে ঠিক এইভাবে। কথা বুঝতে পারছো? তুলনাটা করবা কি এভাবে। এখন চলে আসি, এই যে এইখানে ই কি বলো দেখি? ই হচ্ছে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে বুঝবা, খুব মনোযোগ দিয়ে বুঝবা। এই যে ইকুয়াল টু এইচ নিউ, এই সূত্রটা কই থেকে পাইছো? এটা হচ্ছে প্ল্যাঙ্কের সমীকরণ। আবারও বলতেছি, এটা কি? প্ল্যাঙ্কের